শান্ত সরল একটি গ্রাম, যেখানে বাড়ির বউয়েরা স্বামীদের কথায় উঠে আর বসে, কিন্তু রাত 9টা বাজলেই তাদের আচরণ চেঞ্জ হয়ে যায়। তারা হিংস্র বেপরোয়া হয়ে ওঠে, এমনকি স্বামীদের গায়ে হাত তুলতেও তাদের বাধে না। কারণ প্রতিদিন এই সময়ে একটা টিভি সিরিয়াল হয়। সেই টিভি সিরিয়াল দেখতে মৃত আত্মারা বাড়ির বউদের ওপরে ভর করে। প্রতিদিন আত্মাদের এই অত্যাচারে পুরুষেরা অতিষ্ঠ হয়ে যায় এবং এদের থেকে মুক্তি পাওয়ার নানান ফন্দিফিকির আঁকতে শুরু করে। শেষ পর্যন্ত কি এই আত্মাদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে, নাকি সিরিয়ালের নেশায় আত্মারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে? জানতে হলে আসুন শুনে আসি রিসেন্টলি রিলিজ পাওয়া তেলুগু সিনেমা শুভমের এক্সপ্লেনেশন। এক মৃত্যু পথযাত্রীর বিদ্রাগে ঘিরে স্বজনেরা কান্নাকাটি করছিল। বৃদ্ধা এই বয়সেও বেশ সুস্থই ছিল, কিন্তু হঠাৎ কি হলো, এখন সে মৃত্যুসজ্জায় জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায়। বৃদ্ধার নাতি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল। সে নতুন বিজনেস চালু করছে, আর সেটার উদ্বোধনী ফিতা দাদিকে দিয়েই কাটানোর কথা ছিল, কিন্তু তার আগেই দাদি মারা যাচ্ছে। এটা সে মানতে পারছিল না। সবাই যখন মৃত্যুকে স্বীকার করেই নিচ্ছিল, তখনই একটা মিরাকল ঘটে যায়। এতক্ষণ ডাকাডাকির পরেও যে মানুষটা সাড়া দিচ্ছিল না, ঘড়ির কাঁটায় 9টা বাজতেই সে হঠাৎ চোখ মেলে তাকায়। এরপরে কাঁপা কাঁপা হাতে টিভির দিকে ইশারা করে। সবাই বেশ অবাক হলেও বৃদ্ধা নাত বউ ব্যাপারটা বুঝতে পারে এবং জন্ম জন্মান্তরের বন্ধন নামের একটা সিরিয়াল চালু করে। বৃদ্ধা সিরিয়ালটা দেখতে শুরু করে। সিরিয়ালের নায়ক রাজাবাবু একটু হারামি টাইপের লোক। সে তার লক্ষ্মী বউকে একদমই গুরুত্ব দেয় না। তবে আজকের পর্বে সে নিজের ভুল বুঝতে পেরে বউকে ফিরিয়ে আনতে যায়, কিন্তু বউয়ের বাড়িতে গিয়ে জানতে পারে তার বউ সীতা কোথাও চলে গেছে আর তার জন্য একটা চিঠি রেখে গেছে। চিঠি খুলে সে দেখে সীতা বলেছে, আমি চলে যাচ্ছি, আমাকে খোঁজো না। চিঠিটা পড়ি রাজাবাবু চিৎকার দিয়ে ওঠে। সেই সাথে সিরিয়ালের আজকের পর্বটাও শেষ হয়ে যায়। সিরিয়ালের পর্ব শেষ হতেই বৃদ্ধা লাফিয়ে বেড থেকে ওঠে আর টিভির সামনে ছুটে গিয়ে রাজাবাবুকে গালাগাল করে অভিশাপ দিতে থাকে। সে সিরিয়ালের নেশায় এতটাই ডুবেছিল যেন মনে হচ্ছিল সিরিয়ালের কাহিনী বাস্তবেই তার সামনে ঘটছে। শুধু বৃদ্ধাই না, এই সিরিয়ালের ক্রিঞ্জ এতটাই মারাত্মক যে রাত 9টা বাজলেই পুরো গ্রামের মহিলারা দিন দুনিয়া ভুলে টিভির সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে যায়। রাতের বেলায় এই গ্রামের রাস্তায় কয়েকটা নেড়ি কুত্তা ছাড়া আর কিছুই দেখা যায় না। যাই হোক, জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়াল বাদেও আরেকটা প্রোগ্রাম বেশ জনপ্রিয় ছিল। একটা লোকাল ডিশ কেবলের মালিক শ্রীনিবাস ফোন করুন পুরস্কার নিন নামের একটা প্রোগ্রাম চালাতো। সেই প্রোগ্রামে যারা ফোন করত তাদেরকে সে কোনো সিনেমা বা গানের ক্লিপ দেখাতো। এরপর সেই ক্লিপ রিলেটেড প্রশ্ন করত। শ্রীনুর প্রশ্নগুলো ছিল সব উল্টাপাল্টা, যেমন গানে নায়িকা কতবার ভ্রু নাচিয়েছে, কতবার চোখের পলক ফেলেছে, নায়ক চপের সাথে কিসের চাটনি খাচ্ছে, এই রকম আর কি। আর তার এইরকম অদ্ভুত প্রশ্নের কারণে কেউই কোনো পুরস্কার জিততে পারত না। মাঝখান থেকে সে চ্যানেলের টিআরপি বাড়িয়ে নিত। এভাবে তার ডিশ কেবলের বিজনেস বেশ ভালোভাবেই চলছিল। শ্রীনুর কাছের বন্ধু বলতে ছিল দুজন, যার একজন হলো ভেঙ্কাটেশ। ভেঙ্কাটেশের বউ হলো গায়ত্রী। গায়ত্রীর প্রতিভক্তি অন্য লেভেলের। স্বামীর কথার অবাধ্য সে কখনোই হয় না। ভেঙ্কাটেশ যতই দুর্ব্যবহার, যতই অবহেলা করুক না কেন, গায়ত্রী সব মুখ বুঝে সহ্য করে নেয়। শ্রীনুর আরেকজন বন্ধু হলো শাহজাহান। সেও নিজের স্ত্রীর সাথে অনেকটা ভেঙ্কাটেশের মতোই আচরণ করে। তবে দুই বন্ধুর বিয়ে হয়ে গেলেও শ্রীনুর এখনো বিয়ে হয়নি। তাই সে পরিবারের সাথে পাত্রী দেখতে গিয়েছিল, কিন্তু পাত্রী বাড়িতে ছিল না। অনেকক্ষণ অপেক্ষার পরে পাত্রী বাড়িতে ফেরে। পাত্রীর নাম শিভালি। সে MBA পাস। আপাতত সে একটা কর্পোরেট ব্যাংকের লোন সেকশনে চাকরি করছে। বাড়ি ফিরতে শিভালি শ্রীনুর ফ্যামিলির সামনে পড়ে, তবে সে কাউকে সম্মানসূচক কোনো সম্বোধন করে না। শ্রীনুর মা শিভালিকে শাড়ি পরে আসতে বলে, তবে শ্রীনু বাধা দিয়ে বলে এর কোনো দরকার নেই, শিভালিকে সালোয়ারই ভালো মানাচ্ছে। তো এরপরে দুজনকে আলাদাভাবে কথা বলার জন্য বাড়ির ছাদে পাঠানো হয়। দুজনেই কথা বলতে ইতস্তত করছিল। এক পর্যায়ে জড়তা ভেঙে কথা শুরুর টপিক হিসেবে শ্রীনু শিভালির বাড়ির পানির ট্যাঙ্কি নিয়ে কথা বলা শুরু করে। শ্রীনু বলে তাদের প্লাস্টিকের ট্যাঙ্কির বদলে সিমেন্টের ট্যাঙ্কি লাগানো উচিত। শিভালি আবার বলে সিমেন্টের ট্যাঙ্কির চেয়ে প্লাস্টিকের ট্যাঙ্কি বেটার। তো এই টপিক নিয়ে দুজনে দীর্ঘক্ষণ কথা চালিয়ে যায়, অথচ তারা নিজেদের ব্যাপারে জানাজানি করতেই ভুলে গিয়েছিল। শেষে শ্রীনু জানায় সে একটা ডিশ কেবলের বিজনেস চালায় আর তার ব্যাংকে 7 লাখ টাকা লোন আছে। শ্রীনু ভেবেছিল লোনের কথা শুনে শিভালি তাকে রিজেক্ট করে দেবে, কিন্তু শ্রীনুকে অবাক করে দিয়ে শিভালি বলে শুধু তো লোনই আছে, কোনো ব্যাপার না, আমরা দুজনে মিলে লোন পরিশোধ করে দেব। এটা বলেই মুচকি হেসে শিভালি চলে যায়। শ্রীনুও খুব খুশি হয়, কারণ শিভালি তাকে বিয়েতে সম্মতি দিয়েছে। শ্রীনু তখন থেকে বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে।
বাড়ি ফেরার পথে পুরোটা রাস্তা সে দিবাস্বপ্নেই ডুবে থাকে। অবশ্য শ্রীনুর বাবা মা শ্রীভ্যালীকে তেমন পছন্দ করেনি। একে তো মেয়ে বাইরে চাকরি করে, তাছাড়া সে আদব কায়দাও জানে না। এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে আনার প্রশ্নই আসে না। কিন্তু শ্রীনু স্পষ্ট করে জানিয়ে দেয় বিয়ে করলে সে শ্রীভ্যালীকেই করবে। তাই সে বাবা মাকে শ্রীভ্যালীর বাড়িতে ফোন দিয়ে বিয়ের কথা পাকা করে ফেলতে বলে। এছাড়া সে বাড়ির সিমেন্টের পানির ট্যাঙ্কির বদলে প্লাস্টিকের ট্যাঙ্কি লাগাতে বলে বাইরে চলে যায়। পরের দিন শ্রীনু একটা নতুন টিভি কিনে বাড়িতে যাচ্ছিল, যাতে নতুন বউ আসার পরে আরামে টিভি দেখতে পারে। যাবার পথে সে দেখতে পায় ডিশ কুমার নামের এক লোক গ্রামে নতুন এবং উন্নত মানের কেবল নেটওয়ার্ক নিয়ে আসছে। তার ডিশ কেবলের চ্যানেলের সংখ্যা শ্রীনুর ডিশ কেবলের চেয়েও বেশি। কুমার মাইকিং করে লোকদের কাছে নিজের ডিশ কেবলের প্রমোশন করছিল। শ্রীনু অবশ্য তেমন একটা গুরুত্ব না দিয়ে বাড়ি চলে যায়। এরপরে সে দুই বন্ধু ভেঙ্কটাস এবং শাহজাহানের সাথে আড্ডায় বসে। শ্রীনু শ্রীভ্যালীর অতিরিক্ত প্রশংসা করাতে ওরা বেশ বিরক্ত হয়। এছাড়া শ্রীভ্যালীর টাকা দিয়ে শ্রীনুর লোন পরিশোধ করবে, এই ব্যাপারটা ওরা মানতে পারছিল না। ওরা শ্রীনুকে বোঝায় মেয়ে মানুষকে কখনো মাথায় উঠতে দেওয়া যাবে না, না হলে মাথায় বসে বানর নাচ নাচাবে। নিজেকে সবসময় আলফা মেল হিসেবে প্রেজেন্ট করতে হবে। বউয়ের কাছে নিজের আবেগ ভালোবাসা দেখানো যাবে না। ওদেরকে সবসময় আতঙ্কের মধ্যে রাখতে হবে, তা না হলে পুরুষত্বই চলে যাবে। তারা শ্রীনুকে ভালো মতো শিখিয়ে দেয় বউয়ের সাথে কখন কেমন আচরণ করা উচিত। তো কয়েকদিন পরে শ্রীনু এবং শ্রীভ্যালীর বিয়ের দিন চলে আসে। বিয়ের মণ্ডপে গিয়ে শ্রীনু বন্ধুদের সব উপদেশ ভুলে যায়। শ্রীভ্যালীকে দেখে সে একদম গদমদে হয়ে যায়। শ্রীনুর আচরণ দেখে বন্ধুরা বারবার রেগে যায় এবং পাশ থেকে তাকে অ্যালার্ট করে দেয়। অবশ্য এতেও তেমন কাজ হয় না। বউয়ের মুগ্ধতায় সে বাকি দুনিয়া ভুলে যায়। যাই হোক, এরপরে বাসর ঘরে গিয়ে শ্রীনু বেশ বিব্রত বোধ করছিল যে কিভাবে সে কি করবে। বন্ধুদের পরামর্শ মতো শ্রীনু নিজেকে আলফা দেখানোর চেষ্টা করে। সে ভাব নিয়ে শ্রীভ্যালীকে বলে এই গ্রামের সবাই তাকে ভয় করে। তার অনেক বড় একচেটিয়া ডিশ কেবলের বিজনেস, তার সামনে দাঁড়ানোর মতো কেউ এখানে নেই। শ্রীভ্যালী বেশ মনোযোগ দিয়ে শ্রীনুর কথা শুনছিল। এ সময় হঠাৎ রাত 9টার ঘন্টা বাজতেই শ্রীভ্যালীর আচরণ চেঞ্জ হয়ে যায়। সে কোনো কথা না বলে সোজা টিভি চালু করে দিয়ে মেঝেতে বসে জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়াল দেখতে শুরু করে। শ্রীভ্যালীরও এই সিরিয়াল দেখার নেশা আছে। এতে শ্রীনু একটু বিরক্ত হয়। সে শ্রীভ্যালীকে নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু শ্রীভ্যালী একটা প্রশ্নেরও উত্তর দেয় না। শেষে শ্রীভ্যালীকে ঘুমাতে ডাকলে শ্রীভ্যালী মাথা ঘুরিয়ে রাগী চোখে শ্রীনুর দিকে তাকায় এবং ঠোঁটের সামনে আঙ্গুল দিয়ে চুপ করে থাকার নির্দেশ দেয়। শ্রীভ্যালীর ভয়ঙ্কর রূপ দেখে শ্রীনু আর কিছু বলার সাহস পায় না। সে বিছানায় শুয়ে একা একাই ঘুমিয়ে পড়ে। সকালে শ্রীনু নাস্তা করছিল, তখন অফিসের জন্য রেডি হয়ে শ্রীভ্যালীও পাশে এসে বসে। শ্রীভ্যালীর গতরাতের ঘটনা কিছুই মনে ছিল না। সে শ্রীনুকে জিজ্ঞেস করে সে গতরাতে আগে ভাগে একা একা ঘুমিয়ে পড়ল কেন। এ সময় টিভিতে সিরিয়ালটার ব্যাপারে নিউজ হচ্ছিল এবং পাবলিকের মন্তব্য নেওয়া হচ্ছিল। এটা দেখে শ্রীভ্যালী বলে মানুষের রুচিবোধ বলে কিছুই নেই, তা না হলে এই ধরনের সিরিয়াল কেউ দেখে নাকি। শ্রীভ্যালীর কথা শুনে শ্রীনু নিজেই কনফিউজড হয়ে যায়। এ সময় শ্রীনুর মা শ্রীনুকে রুটি দিতে আসলে শ্রীভ্যালী অকপটে অর্ডার দেয়, মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমাকেও রুটি দিন। কথাটা শুনে শ্রীনুর মা রেগে যায়। বাড়ির বউ কাজ করা বাদ দিয়ে উল্টো শাশুড়িকে অর্ডার দিচ্ছে। এই ব্যাপারটা ভারত হোক বা বাংলাদেশ, প্রায় কোনো শাশুড়ি মেনে নিতে পারে না। শ্রীনুর মা রুটি তো দেয় ঠিকই, তবে শ্রীভ্যালীর ওপরে রাগটা শ্রীনু আর থালা বাসনের ওপরে ঝাড়তে থাকে। তো খাওয়া শেষ হলে শ্রীনু শ্রীভ্যালীকে অফিসে নামিয়ে দিতে যাবার সময়ে নিজের ডিশ অফিসের সামনে থেমে শ্রীভ্যালীকে অফিসটা দেখায়। এ সময় তারা দেখে ডিশ কুমার তার অফিসটা শ্রীনুর অফিসের পাশেই দিয়েছে। শুধু তাই না, সাইনবোর্ডে লিখে দিয়েছে পাশের ডিশ কেবলে মাত্র 50টা চ্যানেল আছে আর আমাদের 999টা চ্যানেল আছে। এটা দেখে শ্রীনু রেগে যায়, তবে তার চাইতেও বেশি শ্রীভ্যালী রেগে যায়। সে তো কুমারকে মেরেই দেবে, এমন অ্যাগ্রেসিভ হয়ে যায়। শ্রীনু কোনো রকমে তাকে সামলে সেখান থেকে নিয়ে চলে যায়। অবশ্য এরকম প্রোটেক্টিভ বউ পেয়ে শ্রীনু বেশ খুশি হয়েছিল। রাতে ঘরে ফিরে শ্রীনু শ্রীভ্যালীকে একটা গান গাইতে বলে। শ্রীভ্যালী শ্রীনুর সামনে প্রথমবার গান গাইছিল, তাই তার লজ্জা লাগছিল। এই জন্য সে শ্রীনুকে চোখ বন্ধ করতে বলে। শ্রীনু চোখ বন্ধ করার পরে শ্রীভ্যালী গান গাইতেই যাবে, কিন্তু তখন রাত 9টা বেজে যায় এবং সিরিয়ালটাও শুরু হয়ে যায়। শ্রীভ্যালীর সাথে সাথেই গত রাতের মতো টিভি চালু করে সিরিয়াল দেখতে বসে যায়। শ্রীনু এবার বেশ রেগে যায় এবং টিভির সামনে দাঁড়িয়ে বকাঝকা শুরু করে। তবুও শ্রীভ্যালীর তার দিকে কোনো খেয়ালই ছিল না। সে ঘাড় কাত করে সিরিয়ালের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। তাই শ্রীনু এবার টিভির কর্ডটা খুলে দেয়, কিন্তু শ্রীভ্যালী এক ঝাঁপে উঠে দাঁড়িয়ে শ্রীনুর হাত থেকে কর্ডটা কেড়ে নিয়ে প্লাগে ঢুকিয়ে দেয়। শ্রীনু আবারও টিভি অফ করতে গেলে শ্রীভ্যালী এবার রাগের চোটে এক হাতে ঝাটকা মেরে
ভারী খাটটা সরিয়ে ফেলে। এটা দেখে শ্রীনু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে আর শ্রীভ্যালিকে না জ্বালিয়ে চুপ করে যায়। পরের দিন বন্ধুদের সাথে দেখা করে সে এই ব্যাপারটা শেয়ার করতেই যাচ্ছিল, তবে তার আগে শাহজাহান এই ব্যাপারে কথা বলা শুরু করে। শ্রীনু জানতে পারে শ্রীভ্যালি একা না, বরং সিরিয়াল দেখার টাইমে শাহজাহানের বউও এরকম অদ্ভুত আচরণ করে। অবশ্য ভেঙ্কটেশ যেহেতু নাইট ডিউটি করত, তাই সে এই ব্যাপারে কিছু বুঝতে পারছিল না। সে বাকিদেরকে তাচ্ছিল্য করে কথা বলছিল। এই জন্য তারা ভেঙ্কটেশকে আজ ছুটি নিয়ে বাড়িতে থাকতে বলে। আর বেশি কিছু না, সিরিয়ালের টাইমে বউয়ের কাছে জাস্ট 1 কাপ কফি চাইতে বলে। তাহলে ভেঙ্কটেশ বুঝে যাবে কত ধানে কত চাল। তো বন্ধুদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ভেঙ্কটেশ ছুটি নিয়ে রাতে বাড়িতেই থাকে। বাইরে থেকে জানালা দিয়ে শ্রীনু আর শাহজাহান তাকে মনিটরিং করছিল। ভেঙ্কটেশের বাড়িতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাত 9টা বাজতেই ভেঙ্কটেশের স্ত্রী গায়ত্রীও অস্বাভাবিক আচরণ শুরু করে। সে একটা চেয়ার টেনে এনে টিভির সামনে বসে। এ সময় ভেঙ্কটেশ টিভি দেখছিল। গায়ত্রী টিভির রিমোট কেড়ে নিয়ে সিরিয়ালের চ্যানেল চালু করে। ভেঙ্কটেশ ধমক দিয়ে গায়ত্রীর কাছে কফি চায়, কিন্তু গায়ত্রী তার কথা কানেই নেয় না। বিয়ের পরে প্রথমবার গায়ত্রী তার কথার অবাধ্য হচ্ছে। এটা দেখে ভেঙ্কটেশ হতবাক হয়ে যায়। সে উঠে গিয়ে টিভিটা বন্ধ করে দেয় এবং রিমোটটা কেড়ে নিয়ে সেটার ব্যাটারি খুলে ছুঁড়ে মারে। গায়ত্রী এবার রুদ্ররূপ ধারণ করে ভেঙ্কটেশের কাছে ব্যাটারি চায়। এতে ভেঙ্কটেশ রেগে গিয়ে চেঁচামেচি শুরু করে। তখন গায়ত্রী ভেঙ্কটেশের গলা টিপে ধরে তাকে শূন্যে তুলে ধরে এবং আছাড় মারে। এবার ভেঙ্কটেশ ভয়ে আতঙ্কে হন্যে হয়ে ব্যাটারি খুঁজতে শুরু করে। ব্যাটারিটা ফ্রিজের নিচে পড়েছিল, তাই ভেঙ্কটেশ হাত বাড়িয়ে সেটা বের করার চেষ্টা করছিল, কিন্তু এইটুকু ধৈর্যও গায়ত্রীর হচ্ছিল না। সে ফ্রিজটা জোরে জোরে নাড়াতে শুরু করে। এদিকে অবস্থা বেগতিক দেখে শাহজাহান আর শ্রীনু রিমোটে নতুন ব্যাটারি লাগিয়ে দ্রুত টিভিটা চালু করে দেয়। তখন আবার গায়ত্রীর মুখে হাসি ফুটে ওঠে। সে হাসতে হাসতে সিরিয়াল দেখতে বসে যায়। এই ঘটনার পরে ভেঙ্কটেশের শিক্ষা হয়ে যায়। তবে তারা তিনজনে বুঝতে পারছিল না তাদের স্ত্রীর সাথেই শুধু এরকম কেন হচ্ছে। তারা ভাবতে থাকে এগুলো আবার ভূত প্রেতের কোনো ব্যাপার কিনা। অবশ্য সেদিনের পরে তারা তিনজনেই টাইট হয়ে যায়। ভেঙ্কটেশ এবং শাহজাহান আগে বউদের সাথে হম্বিতম্বি করত, কিন্তু এখন ওরা বউদের সামনে ভয়ে জুবুথুবু হয়ে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। প্রতিদিনের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাতে ওরা বাইরে বেরিয়ে বিস্মিত হয়ে যায়। ওদের মতো প্রতিটা বাড়ির পুরুষেরাই বাইরে দাঁড়িয়েছিল। এই থেকে তারা বুঝে যায় এই গ্রামের প্রতিটা বাড়িতেই একই ঘটনা ঘটছে। প্রতিদিনের একই সমস্যার কারণে পুরুষেরা রাতে বাড়িতে থাকতে চাইতো না। যারা অফিস করত তারা মালিকের কাছে আবেদন করে তাদেরকে যেন নাইট ডিউটি দেওয়া হয়। ফ্রাস্ট্রেশনে শ্রীনু নিজের ব্যবসায় মনোযোগ দিতে পারছিল না, যার কারণে ডিশকুমারের ইউজার ক্রমাগত বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এভাবে তো আর চলতে পারে না, তাই শ্রীনু বন্ধুদের নিয়ে মায়া নামের এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাদের ভুজুং ভাজুং দিয়ে 10,000 টাকা হাতিয়ে নেয়। আর যাবার সময়ে তিনজনের হাতে লিকুইডের 3টা জার ধরিয়ে দিয়ে বলে সিরিয়াল চলাকালীন সময়ে তারা যেন নিজেদের বইয়ের চুল কেটে এই লিকুইডের ভেতরে চুবিয়ে রাখে। তো তারা বাড়ি ফিরে তিনজনে বউদের চুল কাটার চেষ্টা চালাতে থাকে, কিন্তু ভয়ে তারা বউদের কাছেই ভিড়তে পারছিল না। তার উপরে আবার সিরিয়াল দেখে অ্যাক্টরের উপরে রাগ তারা স্বামীদের উপরে ঝাড়ত। তবু অনেক প্রচেষ্টার পরে তারা বউদের চুলের সামান্য অংশ কেটে নিতে সক্ষম হয়। এরপরে তান্ত্রিকের কথা মতো চুলগুলো লিকুইডে চুবিয়ে রাখে, কিন্তু এতে কাজ হয় না। এই জন্য ভেঙ্কটেশ রাগ করে সেটা কুয়ার ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। এর একটু পরেই সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। শ্রীনু এবং শাহজাহানের বাড়িতেও সেম ঘটনা ঘটে। প্রচুর ধোঁয়াতে ঘরময় ছেয়ে যায়। ঠিক তখনই বইয়ের কাছে গিয়ে তারা সেই সব ভূতদের দেখতে পায় যারা তাদের বইয়ের ওপরে ভর করেছে। আর এরা দূরের কেউ না, বরং তাদেরই মৃত দাদি। এবার ওদের কনফিউশন দূর হয়ে যায়। এই সিরিয়ালটা কয়েক বছর ধরে চলছে। বেঁচে থাকতে তাদের দাদিরা সিরিয়াল দেখত, এখন মরার পরেও এই সিরিয়ালের নেশা ছাড়তে পারেনি। তাই সিরিয়াল শুরুর টাইম হলেই দাদির আত্মারা ওদের বউদের ওপরে ভর করে এবং সিরিয়াল শেষ হলে আবার চলে যায়। যাই হোক, তারা দাদিদের আত্মাদের এবং এই সিরিয়ালের হাত থেকে কিভাবে মুক্তি পাবে এই নিয়ে আলোচনা করছিল। তখন টিভিতে বিজ্ঞপ্তি দেখতে পায় আগামী শুক্রবার এই সিরিয়ালটা শেষ হয়ে যাবে। এটা শোনার পরে তাদের আনন্দ আর ধরে কে। সবাই শুক্রবারের আশায় দিন গুনতে থাকে। এরপরে আসে সেই দিনটা। বউদের সাথে এবার স্বামীরাও অধীর আগ্রহে সিরিয়ালের শেষ পর্বটা দেখতে থাকে। সিরিয়ালে দেখা যায় রাজাবাবু সীতাকে খুঁজে পেয়েছে। সে সীতাকে ভালোবাসার কথা জানিয়ে সরি বলে সব ঠিক করে নিতেই যাচ্ছিল। তখন রাজাবাবুর মাথার উপরে গাছের ডাল ভেঙে পড়ে। এতে তার স্মৃতি হারিয়ে যায়। সীতা যখন রাজাবাবুকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা,
তখন রাজাবাবু বিস্মিত হয়ে বলে, তুমি কে? এর মধ্য দিয়ে এপিসোডটা শেষ হয়ে যায় এবং অ্যানাউন্স করা হয় এই সিরিয়ালের আরো অনেকগুলো পর্ব আসবে। এটা দেখার পরে দাদিদের আত্মারা রেগে আগুন হয়ে যায়। তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এমনকি কেউ কেউ টিভিটাও আছাড় দিয়ে ভেঙে ফেলে। পুরুষেরাও বেকায়দায় পড়ে যায়, তাদের আরো অনেক দিন এসব অত্যাচার সহ্য করে যেতে হবে। তো পরের দিন সিরিয়ালের 2999তম পর্ব শুরু হয়। রাজাবাবুকে হাসপাতালে নেওয়া হয়েছে। জ্ঞান ফিরতেই সীতা জুসের গ্লাস নিয়ে রাজাবাবুর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে তাকে চিনতে পারছে কিনা। রাজাবাবু সীতাকে দেখেই রেগে যায়। রাজাবাবুর সেই দিনটার কথা মনে পড়ে যেদিন সীতা প্রথম চাকরিতে জয়েন করতে যাচ্ছিল। স্ত্রীর বাইরে চাকরি করা রাজাবাবুর পছন্দ ছিল না, এই জন্যই মূলত রাজাবাবু সীতাকে পছন্দ করত না। তো রাজাবাবু জিজ্ঞেস করে সীতা এখনো চাকরি করে কিনা। সীতা জানায় সে এখনো চাকরি করে এবং রাজাবাবুর চিকিৎসা খরচও সেই দিয়েছে। এটা শুনে রাজাবাবু রেগে সীতার মুখের ওপরে জুস ছুঁড়ে মারে এবং বলে তার ওই টাকা রাজাবাবুর প্রয়োজন নেই। রাতারাতি রাজাবাবুর আচরণ চেঞ্জ হয়ে যাওয়ায় সীতা বেশ অবাক হয় এবং ডাক্তারের কাছে এই ব্যাপারে জানতে চায়। ডাক্তার জানায় রাজাবাবুর স্মৃতি আবারও ফিরে এসেছে, কিন্তু সমস্যা হলো রাজাবাবুর 1 বছর আগের স্মৃতি ফিরে এসেছে। গত 1 বছরে কি কি ঘটেছে রাজাবাবুর কিছুই মনে নেই। এটা শুনে সীতা বিচলিত হয়ে পড়ে, কারণ রাজাবাবুকে এখন গত 1 বছরের স্মৃতি মনে করাতে হবে, তবেই তাদের মিলন হবে। এই এপিসোড দেখার পরে পুরুষেরা সিরিয়ালের সীতার চেয়েও বেশি বিচলিত হয়ে পড়ে, কারণ এভাবে হয়তো সিরিয়ালের আরো কয়েক হাজার পর্ব হয়ে যাবে, আর ততদিন তাদেরকেও দাদিদের আত্মার অত্যাচার সহ্য করা লাগবে। উপায়ন্তর না পেয়ে এবার সিনু গ্রামের সবাইকে নিয়ে ত্রান্তিক মায়ের কাছে যায়, কিন্তু মায়াও এবার তাদের কোনো হেল্প করতে পারে না। মায়া তাদের সমাধান নিজেদেরকেই খুঁজে নিতে বলে, তাই তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। শ্রীনু বাড়িতে ঢুকে দেখে শ্রীভ্যালি ততক্ষণে সিরিয়াল শেষ করে ঘুমিয়ে পড়েছে। শ্রীনু কোনো আওয়াজ না করে শ্রীভ্যালির পাশে শুতে গিয়ে কল্পনা করে শ্রীভ্যালির জায়গায় তার দাদি শুয়ে আছে। এতে সে বেশ ঘাবড়ে যায় এবং বেড থেকে নেমে ফ্লোরে শুয়ে পড়ে। মাঝরাতে শ্রীভ্যালি ঘুম ভেঙে দেখে শ্রীনু মেঝেতে শুয়ে আছে। এটা দেখে সে বেশ আপসেট হয়। শ্রীভ্যালি ভাবে সে বাড়ির কাজকর্ম করে না, এই জন্য শ্রীনুর মা হয়তো শ্রীনুকে শ্রীভ্যালির নামে উল্টাপাল্টা কিছু বলেছে, তাই হয়তো শ্রীনু তার কাছ থেকে দূরে দূরে থাকছে। তো পরের দিন সকাল হতেই শ্রীভ্যালি বাড়ির বিভিন্ন কাজে লেগে পড়ে, যদিও কোনো কাজই সে ঠিকভাবে করতে পারছিল না। সব কাজে সে হজবরল পাকিয়ে ফেলছিল, কারণ ছোটবেলা থেকে সে পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল, তাই বাড়ির কাজ তার শেখা হয়নি। রান্না করতে গিয়ে শ্রীভ্যালি হাত পুড়িয়ে ফেলে। চিৎকার শুনে শ্রীনু এগিয়ে এলে শ্রীভ্যালি তাকে ইগনোর করে বেডরুমে চলে যায়। শ্রীনুও শ্রীভ্যালির পেছনে গেলে শ্রীভ্যালি আবারও তাকে ইগনোর করে। শ্রীনু জিজ্ঞেস করে শ্রীভ্যালির কি হয়েছে, সে এরকম বিহেভ কেন করছে। শ্রীভ্যালি বলে তারও ঠিক একই প্রশ্ন, শ্রীনু কেন তার থেকে দূরে দূরে থাকছে। তাকে নিয়ে কোনো সমস্যা থাকলে শ্রীনুর সেটা সরাসরি বলা উচিত। তো এবার শ্রীনু সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে শ্রীভ্যালিকে জানিয়ে দেয় এই রুমটাতে আগে তার দাদি থাকতো। মৃত্যুর পরেও তার দাদির আত্মা এখনও প্রতিদিন রাত 9টায় এখানে সিরিয়াল দেখতে আসে, আর দাদির আত্মাটা শ্রীভ্যালির ওপরেই ভর করে। শ্রীনুর প্রমাণস্বরূপ টাইলসে স্ক্র্যাচ দেখিয়ে বলে কয়েকদিন আগে শ্রীভ্যালি এক হাতে খাট ধাক্কা মেরে সরিয়ে দিয়ে টাইলসে এই স্ক্র্যাচটা ফেলেছিল। শ্রীনুর কথাগুলো সব শ্রীভ্যালির মাথার উপর দিয়ে যায়। স্বাভাবিকভাবেই সে শ্রীনুর কথা বিশ্বাস করছিল না। শ্রীনু বলে এটা শুধু শ্রীভ্যালির সাথেই ঘটছে না, বরং এই গ্রামের প্রতিটা ফ্যামিলিতেই সেম সমস্যা দেখা দিয়েছে। প্রেতাত্মার কথা শুনে শ্রীভ্যালি একটু ঘাবড়েও গিয়েছিল, তাই শ্রীনু শ্রীভ্যালিকে জড়িয়ে ধরে এবং শান্ত করার চেষ্টা করে। এই সময় শ্রীনু সিরিয়ালটাকেও গালাগাল দেয়, কিন্তু ততক্ষণে 9টা বেজে গিয়েছিল এবং শ্রীভ্যালির ওপরেও শ্রীনুর দাদির আত্মা ভর করেছিল। ব্যাপারটা বুঝতে পেরে শ্রীনু এক লাফে সরে আসে এবং রুম থেকে পালিয়ে যায়, আর শ্রীভ্যালির টিভি চালু করে সিরিয়াল দেখতে বসে যায়। সিরিয়াল শেষ হতেই শ্রীভ্যালির জ্ঞান ফেরে এবং সে নিজেকে মেঝেতে টিভির সামনে আবিষ্কার করে। এবার সে বুঝতে পারে শ্রীনু তাকে সত্যিই বলেছিল। পরের দিন শ্রীভ্যালি ভেঙ্কটেশের বউ গায়ত্রী এবং শাহজাহানের বউ ফরিদের সাথে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করে তারা রাত 9টা থেকে 9:30 পর্যন্ত কি করে। তারা দুজনেই ওই সময়ের কথা ঠিকঠাকভাবে মনে করতে পারে না। তখন শ্রীভ্যালি তাদের আসল ব্যাপারটা জানিয়ে দেয়। এবার এরাও বেশ ঘাবড়ে যায়, তবে এই জানাজানিতে আরও বেশি ঘাবড়ে যায় ওদের দুজনের স্বামী। ওরা সারা জীবন আলফা মেলের ভেগ ধরে কাটিয়েছে, তাই তাদের স্ত্রী তাদের দুর্বলতার কথা জেনে গিয়েছে। এই জন্য ভেঙ্কটেশ আর শাহজাহান এসে শ্রীনুকে বকাঝকা করে। শ্রীনু কেঁদে ফেলে বলে ঠিক কোন পরিস্থিতিতে সে শ্রীভ্যালিকে কথাগুলো বলতে বাধ্য হয়েছে। শ্রীনুর কান্না দেখে এরাও ইমোশনাল হয়ে পড়ে, তাই আর কিছু বলে না। তো এরপর থেকে তাদের স্ত্রীরা পুজো অর্চনা, তান্ত্রিক, ফকির সব রকম উপায় ট্রাই করে যাতে স্বামীদের সাথে তাদের এরকম ব্যবহার করতে না হয়।
তারা স্বামীদের বিভিন্ন বুদ্ধি দিতে থাকে যাতে ওরা তাদেরকে সিরিয়াল দেখা থেকে আটকাতে পারে, কিন্তু ওরা এইসব পদ্ধতি অলরেডি ট্রাই করেছে এবং তার ফলাফল ছিল খুবই ভয়ঙ্কর। তাই বউদের বুদ্ধি শুনে তারা জাস্ট বেকুপের মতো হাসতে থাকে। যাই হোক, দিনের পর দিন যেতে থাকে, সিরিয়ালের পর্বও বাড়তে থাকে। সিরিয়ালের রাজাবাবু সীতার ওপরে যেভাবে অত্যাচার করত, দাদিদের আত্মারাও শ্রীনু, ভেঙ্কটেশ আর শাহজাহানের উপরে সেভাবেই অত্যাচার করত। এভাবে তাদের দুর্বিষহ দিন কাটতে থাকে। এরপরে আসে পূর্ণিমার দিন। এদিন চাঁদের রং লালচে ছিল, যেটাকে বলে রেড ব্লাড মুন। তান্ত্রিক মায়া বলেছিল এই দিনে আত্মাদের শক্তি সর্বাধিক হয়ে যাবে। শ্রীনুরা সেদিন ব্যাপারটা টের পায়। দাদিদের আত্মা রাজাবাবুর ওপরে এতটাই রেগে যায় যে তাদের ক্রোধের কারণে ঘরের ভেতরে সব লণ্ডভণ্ড হয়ে যায়, এমনকি শ্রীভ্যালির চোখ দিয়ে রক্ত পর্যন্ত বেরোতে শুরু করে। দাদিদের আত্মারা গলা চেপে ধরে বলে ওরা এই গ্রামের সব পুরুষকে মেরে ফেলবে। এসব দেখে শ্রীনু, ভেঙ্কটেশ আর শাহজাহানের প্রাণ যায় যায় অবস্থা হয়ে যায়। পরের দিন তারা হোটেলে বসে কি করবে এই ব্যাপারে আলোচনা করছিল। তখন টিভিতে সিরিয়ালের ব্যাপারে রাজাবাবুর লাইভ ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। রাজাবাবু বলছিল দর্শকের ভালো লাগলে সে এই সিরিয়ালের আরো 1000 পর্ব বানাবে। এটা শুনে ওদের মেজাজ খারাপ হয়ে যায়। বাড়িতে বসে শ্রীভ্যালি, গায়ত্রী এবং ফরিদাও অনুষ্ঠানটা দেখছিল। তারা তিনজনে মিলে অনুষ্ঠানের হটলাইনে ফোন দেয়। তারা রাজাবাবুকে জিজ্ঞেস করে সে স্ত্রীর ওপরে এত অত্যাচার কেন করছে। এগুলো প্রমোট করা মানে সামাজিক অবক্ষয়। রাজাবাবু বলে এগুলো করলে চ্যানেলের টিআরপি অনেক বেড়ে যায়, তাই সে এগুলো বাদ দেবে না। এবার বউয়েরা রেগে যায় এবং রাজাবাবুকে বকাঝকা শুরু করে। রাজাবাবু তাদের ওপরে রেগে যায় এবং জেদ করে বলে পরের এপিসোড থেকে সে সীতার উপরে অত্যাচার আরও বাড়িয়ে দেবে। তো এই নিয়ে দুই পক্ষের অনেক কথা কাটাকাটি হয় এবং ফোনটা কেটে যায়। শ্রীনু বুঝতে পারে রাজাবাবু এত সহজে সিরিয়ালটা শেষ করবে না, তাই ভূতেদের হাত থেকে বাঁচতে এবার তাদেরকে কিছু করতে হবে। শ্রীনুর মাথায় একটা প্ল্যান আসে। সে বন্ধুদের বলে তাদের দাদিদের শেষ ইচ্ছা হলো এই সিরিয়ালের ক্লাইম্যাক্স দেখা। সিরিয়ালটা যদি রাজাবাবু আর সীতার মিলনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় তাহলে দাদির আত্মারা মুক্ত হয়ে যাবে, ওরা আর বিরক্ত করতে আসবে না। কিন্তু সমস্যা হলো রাজাবাবু এত সহজে সিরিয়ালটা কমপ্লিট করবে না। এই জন্য তারা সেম সিরিয়ালের আদলে একটা এপিসোড তৈরি করবে। সেই এপিসোডে রাজাবাবু আর সীতাকে তারা মিলিয়ে দেবে। এখানে প্রশ্ন হলো তারা কিভাবে কাজটা করবে। এপিসোড বানানোর জন্য তো রাজাবাবু আর সীতাকে লাগবে, তাদেরকে কোথায় পাওয়া যাবে? অন্য কাউকে দিয়ে শুট করালে তো দাদির আত্মারা সেটা বুঝে যাবে। তাছাড়া নকল সিরিয়ালটা তারা আসল সিরিয়ালের পাশাপাশি কিভাবে টেলিকাস্ট করবে? শ্রীনু এই ব্যাপারেও সমাধান ভেবে রেখেছিল। সে একটা প্রোডাকশন হাউসকে হায়ার করে। ডিরেক্টর ভীরাবাবু এবং ক্যামেরাম্যান গানার সাথে তারা ডিল করে। ওরা তাদেরকে এই সিরিয়ালের হুবহু কপি বানিয়ে দেবে এবং লাস্টে ক্লাইম্যাক্স দিয়ে শেষ করবে। আর এর জন্য অভিনেতা অভিনেত্রীদেরকেও ডিরেক্টরেরই খুঁজে বের করতে হবে। শ্রীনুরা কোনো ঝামেলা নেবে না, তারা শুধুমাত্র যত টাকা প্রয়োজন সেটা দেবে। তো ডিরেক্টর ভীরাবাবু তাদের সাথে ডিলে রাজি হয়ে যায়। এরপরে শুরু হয় শুটিংয়ের কাজ। ডিরেক্টর হুবহু জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালের আদলে একটা সেট বানায়। এরপরে নতুন দুজন অভিনেতা অভিনেত্রী দিয়ে সিরিয়ালের শুটিং শুরু হয়। জন্ম জন্মান্তরের বন্ধনের লাস্ট এপিসোডটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই তারা নকল সিরিজটা শুরু করে। তো নিজেদের প্রথম এপিসোডের শুটিং শেষে তারা এবার টেলিকাস্ট করার সিদ্ধান্ত নেয়। রাত 9টা বাজতেই শ্রীনু কৌশলে চ্যানেলটা পাল্টে দিয়ে নিজের চ্যানেল প্লে করে দেয়। এরপরে শুরু হয় তাদের বানানো নকল এপিসোডটা। প্রথমে দাদিদের আত্মা একটু হকচকিয়ে যায়, তবে তারা বুঝিয়ে সুঝিয়ে তাদের বিশ্বাস করায় এরাই আসল রাজাবাবু এবং সীতা। তাছাড়া তারা এই এপিসোডটা এমনভাবে বানিয়েছিল যাতে দাদিদের পছন্দ হয়। সিরিয়ালে রাজাবাবু সীতাকে হত্যা করার জন্য কিচেনের গ্যাসের পাইপ কেটে রাখে, যাতে চুলা ধরাতে গেলে আগুনের টাচে সিলিন্ডার বিস্ফোরণ করে সীতা মারা যায়। তো সীতা কিচেনে ঢুকলে রাজাবাবু জানালার আড়াল থেকে তাকে দেখছিল। সীতা বারবার গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করে, কিন্তু চুলা জ্বলে না। তখন সে রাজাবাবুকে ডেকে বলে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, একটা নতুন সিলিন্ডার আনতে হবে। তো রাজাবাবুর সীতাকে হত্যার চেষ্টা ফেল হওয়ায় দাদিদের আত্মা খুবই খুশি হয় এবং ভুলে যায় যে তারা নকল অভিনেতাদের দেখছে। এদিকে দাদিদের আত্মা সত্যটা ধরতে না পারায় শ্রীনুদের প্রথম প্রচেষ্টা সফল হয়। তারা এবার আত্মাদেরকেও বেকুব বানিয়ে দিতে পেরে আনন্দে গদগদ হয়ে যায়। পাশাপাশি গ্রামের মানুষদের হেল্প করায় সবাই শ্রীনুর ডিশ কেবলের কানেকশন নিতে শুরু করে। এতে ডিশকুমারের ব্যবসা একদম গায়েব হয়ে যায়। যাই হোক, তারা এবার সিরিয়ালের ক্লাইম্যাক্সের ব্যাপারে আলোচনা শুরু করে।
তারা কিভাবে রাজাবাবু এবং সীতাকে মিলিয়ে দেবে সেটা নিয়ে ভাবছিল। এক একজন এক এক রকম থিওরি দিচ্ছিল। সবশেষে ভেঙ্কটেশ থিওরি দেয় সীতার সাথে রাজাবাবুর মেইন সমস্যা হলো সীতার চাকরি করা নিয়ে। এখন সীতা যদি চাকরি ছেড়ে দেয় এবং কমপ্লিট গৃহিণী হয়ে যায় তাহলে রাজাবাবু তাকে মেনে নেবে, ফলে তাদের মিলনের মাধ্যমে সিরিয়ালটা শেষ হয়ে যাবে। ভেঙ্কটেশের আইডিয়াটা তাদের ভালো লাগে এবং পরের এপিসোডটা তারা এভাবেই তৈরি করে। কিন্তু এতে হিতে বিপরীত হয়। রাজাবাবুর জন্য সীতার চাকরি ছেড়ে দিয়ে নিজের ক্যারিয়ার এবং পার্সোনালিটিকে কম্প্রোমাইজ করবে, এটা দাদির আত্মারা মেনে নিতে পারছিল না। এই এপিসোডটা দেখার পরে তারা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করে। সীতার রাজাবাবুর কাছে হেরে যাওয়াকে তারা নিজেদের হেরে যাওয়া বলে মনে করছিল। তারা নিজেদের কাছেই ছোট হয়ে যাচ্ছিল, তাই তারা নিজেদের ওপরে টর্চার শুরু করে। টর্চারে আত্মাদের তো কিছুই হয় না, কিন্তু শরীরগুলো তো শ্রীভ্যালি, গায়ত্রী এবং ফরিদার, তাই ওরা তিনজনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের এরকম পরিস্থিতি দেখে শ্রীনু খুব ভেঙে পড়ে। সে আফসোস করছিল এরকম একটা এপিসোড সে কেন বানালো। যাই হোক, শ্রীনুরা ক্লাইম্যাক্স নিয়ে এবার আর নিজেরা পণ্ডিতি করে না। তারা ক্লাইম্যাক্স বানাতে গিয়ে শুধুমাত্র পুরুষের দিকটাই দেখেছে, নারীর ইমোশনের দিকটা তারা ভেবে দেখেনি। শ্রীনু উপলব্ধি করে এর ক্লাইম্যাক্স কি হওয়া উচিত সেটার আইডিয়া সবচেয়ে বেটার কোনো মেয়েই দিতে পারবে। তাই এবার সে ক্লাইম্যাক্সের স্ক্রিপ্ট লেখার দায়িত্ব শ্রীভ্যালি, গায়ত্রী এবং ফরিদাকে দেয়। তারা তিনজনে অনেক ভেবেচিন্তে একটা ক্লাইম্যাক্স লিখে দেয় এবং সেটা অনুযায়ী লাস্ট এপিসোডটা তৈরি করা হয়। তো রাতে সবাই রেডি হয়ে টিভির সামনে বসে যায়। আজকের পর থেকে আর আত্মাদের জ্বালাতন সহ্য করতে হবে না, এটা ভেবে তারা খুব আনন্দিত ছিল। কিন্তু টিভি চালু করতেই তারা বিচলিত হয়ে পড়ে, কারণ টিভিতে সিগন্যাল পাচ্ছিল না। গ্রামের সবার টিভি ঝিলমিল করছিল, অথচ সিরিয়াল শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি। উপায় না পেয়ে শ্রীভ্যালি বলে তাকে যেন চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। ফরিদা আর গায়ত্রীও নিজেদের স্বামীদের বাড়ির বাইরে বের করে দেয়, কারণ সঠিক সময় সিরিয়াল দেখতে না পেলে দাদিদের আত্মা কতটা হিংস্র হয়ে উঠবে সেই ব্যাপারে কারো ধারণা নেই। এই জন্য সবাই সতর্ক হয়ে বউদের কাছ থেকে দূরে চলে যায়। এরপরে রাত 9টা বেজে যায়। যথারীতি দাদিদের আত্মা চলে আসে এবং সিরিয়াল শুরু না হওয়ায় তারা তাণ্ডব শুরু করে। বউদের এরকম হাল সহ্য করতে না পেরে শ্রীনু বন্ধুদের নিয়ে নিজের কেবল অফিসে যায়। সেখানে গিয়ে দেখে ডিশের লাইনগুলো কেটে দেওয়া হয়েছে, এমনকি ট্রান্সমিটার বক্সটাও জায়গা মতো নেই। শ্রীনু বুঝতে পারে হিংসাবশত এই কাজটা ডিশকুমার করেছে। তারা দিশেহারা হয়ে পড়ে। এ সময় শ্রীনুর একটা আইডিয়া আসে। সে গ্রামের লোকজনদের নিয়ে বেশ কিছু টিভি এক জায়গায় করে রাখে, এরপরে কয়েকটা মাইকও লাগায়। তারপরে লাস্ট এপিসোডের ক্যাসেটটা ভিসিআরে চালু করে দেয়। মাইকে জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালের থিম সংটা শুনে আত্মা ভর করা সব মহিলারা বেরিয়ে সেখানে চলে আসে। লাস্ট এপিসোডে দেখানো হয় রাজাবাবু হাসপাতালে বিল দিতে গেলে রিসিপশনিস্ট জানায় তার বিল অলরেডি সীতা পে করে দিয়েছে। এটা শুনে রাজাবাবু রেগে যায় এবং সীতার টাকা ফিরিয়ে দিতে বলে। তখন ডাক্তার পাশ থেকে বলে আপনি না হয় সীতার টাকা ফিরিয়ে দিতে পারবেন, কিন্তু সীতা যে নিজের শরীর থেকে আপনাকে রক্ত দিয়েছে সেটার ঋণ শোধ করবেন কিভাবে? আপনার অ্যাক্সিডেন্টে অনেক রক্তক্ষরণ হয়েছিল, ইমার্জেন্সি রক্ত না দিলে আপনাকে বাঁচানো যেত না। তাই সীতার সক্ষমতার চেয়েও বেশি পরিমাণে রক্ত আপনাকে দিয়েছে। বলা চলে সীতা আপনাকে দ্বিতীয় জীবন দিয়েছে। এটা শুনে মান অভিমান ভুলে রাজাবাবু দৌড়ে সীতার কাছে চলে যায় এবং তার কাছে ক্ষমা চেয়ে তাকে আপন করে নেয়। সীতাও লাস্টে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিজেকে অনেক উপরের লেভেলে তুলে দেয়, যা দেখে আত্মারা খুবই সন্তুষ্ট হয়। তারা ঠিক এইরকমই একটা শেষ দেখতে চাইছিল। অবশেষে রাজাবাবু আর সীতার মিলনের মধ্য দিয়ে সিরিয়ালটা শেষ করে দেওয়া হয়। সেই সাথে আত্মাগুলোও মুক্ত হয়ে যায়। এরপর থেকে আত্মারা আর কাউকে জ্বালাতে আসেনি, সবাই স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে। এই ঘটনার পরে সবার চিন্তাধারাতেও পরিবর্তন আসে। যেমন ভেঙ্কটাস তার আলফা মেল ক্যারেক্টার ভুলে গিয়ে স্ত্রীর কাছে আবেগ অনুভূতি দেখানো শুরু করে। ফরিদার অনেক দিনের শখ ছিল সে একটা পার্লার খুলবে। শাহজাহান তাকে পার্লার খোলার অনুমতি দিয়ে দেয়। এদিকে শ্রীনু সিভেলির সাথে সুখে সংসার করতে শুরু করে। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এই সিনেমায় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে দেখানো হয়েছে, যেখানে পুরুষ নারীদেরকে নিজেদের চেয়ে নিম্ন অবস্থানে রাখতে চায়। কিন্তু মানুষ হিসেবে সবার সম্মান এবং ন্যায্য অধিকার নিশ্চিত হওয়া উচিত। নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা, আবেগ অনুভূতি প্রদর্শন করলে নিজের ব্যক্তিত্ব ছোট হয়ে যায় না, বরং দুজনের সম্পর্ক, দুজনের জন্মান্তরের বন্ধন আরো দৃঢ় হয়। তাই নিজের পরিবারকে ভালোবাসুন, তাদের যোগ্য সম্মান দিন, তাহলে আপনার জীবনটাও সুন্দর ও নির্মল হয়ে উঠবে। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।